শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ছোঁয়া খন্দকার। দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির শরিকদের অনেকে। যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন ভাগাভাগিও প্রায় চূড়ান্ত করে এনেছে দলটি। ছাড়ছে মাত্র ডজন খানেক আসন। বিএনপি নেতারা বলছেন, সংশোধিত আরপিও অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণেই এমন সিদ্ধান্ত। সরকার গঠন করলে পরবর্তীতে শরিকদের মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী 12 দলীয় জোটকে ছাড় দেওয়া হচ্ছে একটি আসনে। এর বাইরে এলডিপি পাচ্ছে 2টি আসন, আর একটি করে আসনে ছাড় পাবে জাতীয়তাবাদী সমমনা দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য 1, বিজেপি ও এনডিএম। গণ অধিকার পরিষদকে 2টি আসন ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায়নি দলটি। এছাড়া এর মধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। যোগ দিতে পারেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও। মন কষাকষি হয়েছিল, পরে এটা ওনারা আমাদের প্রথম 29টা দলকে নিয়ে একসাথে ডাকে, পরে প্রতিটা দল এবং প্রতিটা জোটকে আলাদা আলাদা করে এখন আল্লাহর রহমতে মোটামুটি আমাদের সাথে আসন সমঝোতা হয়ে গেছে। এবং ঢাকা 12তে আমরা আশা করি নির্বাচন করব। এরকম হয়তো অন্যান্য দল কিছু দল নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবেন, কেউ হয়তো বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মার্কা নেবেন, আর যাদের নিবন্ধন নাই তারা তো বিএনপির মার্কা ধানের শীষ তারা তো গ্রহণ তো হলো করতেই পারেন তারা। আমরা তো আগেই ঘোষণা দিয়েছি যে নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলে একটা জাতীয় সরকার গঠন করব। দল যদি ক্ষমতায় যায়, যারা আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে নানাভাবে ফেভার করা যায়, ন্যায্যভাবেই ফেভার করা যায়। 27 ডিসেম্বর এনআইডি সংক্রান্ত কাজ শেষ করবেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সিইসির সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্যই জানান তিনি। বলেন, নির্বাচনের আগের এই সময় শনিবারেও খোলা থাকছে কমিশন, তাই আগামী শনিবারই এনআইডি সংক্রান্ত সব কাজ শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে তেজগাঁও মিল প্রসেসিং সেন্টারে পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সিইসি। পরে তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও ধীরে ধীরে তা কেটে যাবে। এছাড়া ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে দাবি করে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুরো জাতি ঐক্যবদ্ধ। পঁচিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ, দেখবেন। আমরা তো কনফিডেন্ট আছি। দেশের 64 জেলার 300 আসনে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ভোটার গাড়ি সুপার ক্যারাভ্যান নামের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদান পদ্ধতি ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তথ্য জানানো হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সুসজ্জিত এই গাড়িগুলো ঘুরে বেড়াবে দেশের 64 জেলার 300 আসনে। ডিজিটাল স্ক্রিন ও মাইকিং এর মাধ্যমে ভোটদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানাবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এবারের ভোটে। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় 20 জনকে এরই মধ্যে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর এই তালিকায় আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জুলাই আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তসনিম জারা সহ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান সহ আরও বেশ কয়েকজন। এ বিষয়ে এনসিপির নেতা সার্জিস আলম বলেন, দেশ জুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। গানম্যান নিয়ে নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব নয়। গণ অধিকার
মানবাধিকার পরিষদের রাশেদ খান বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেন জামিন না পায় সেই দিকে খেয়াল রাখা জরুরি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর প্রকাশ্য হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা। এরপর প্রার্থী, রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। যারা এই ভালো হবো তাদের আমরা অলরেডি হাতিয়ার জানবেন আমরা দিয়ে দিয়েছি। আর এটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এনপি, তারা নিজেরা বসে একটা কারা কারা সেই প্রধান হবো তাদের একটা লিস্ট করা হয়েছে এবং তাদের হাত গানম্যান দেওয়া হয়েছে। অনেকে আবার অবশ্য গানম্যান নিতে চায় না। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার ও ভিসা সেবা স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগরতলা সহকারী হাই কমিশন থেকেও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। এর আগে গত শনিবার ও রোববার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে 20 থেকে 25 জনের দল বিক্ষোভ করে। এসব ঘটনার জন্য দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে দায়ী করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরফ থেকে জানানো হয় উদ্বেগ। বলা হয়েছিল, পরিস্থিতির উন্নতি না হলে সীমিত করা হবে ভিসা কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলির ঘটনায় জাতীয় যুবশক্তির খুলনা মহানগরের যুগ্ম সদস্য সচিব মোসাম্মদ তনিমাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে সদর থানার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তনিমা ওরফে তন্নিকে। তার ভাড়া করা ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। পুলিশ বলছে, যেই বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি। হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে। ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 ফিট আসেন, মোতালেবকে গুলি করছে। এবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি ইমেজিং সেন্টারে যান। তা ওইখানে গেছি, যাইয়ে দেখছি যে এই অবস্থা। তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে 250 ফিট আসছি। ওইখানে প্রচুর মাদক সেবনের সরঞ্জাম, বিশেষ করে ইয়াবা এবং বিদেশি মদের অনেক বোতল, এবং ওইখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। তো আমরা ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় রক্তের দাগও আমরা পাই। খুলনায় জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধের ঘটনার সংবাদ সম্মেলন করেছেন পরিবার ও দলের নেতাকর্মীরা। সোমবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই মোতালেবের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানান জাতীয় শ্রমিক শক্তি ও এনসিপি নেতারা। জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক বলেন, মোতালেবের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মোতালেবের স্ত্রী ও মা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপি এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটাই জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোটেগি তোশিমিৎসুর সাথে ফোনালাপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এখন খুব দ্রুতই এই চুক্তি সই হবে। এর ফলে তৈরি পোশাক সহ 97% বাংলাদেশি পণ্যই জাপানের বাজারে শুল্ক মুক্ত সুবিধা পাবে। বাড়বে দেশটির বিনিয়োগও। বিপরীতে জাপানকে আগামী 18 বছরে ধাপে ধাপে শুল্ক সুবিধা দেয়া হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শনাক্ত হলেও ফয়সাল করিমের অবস্থান এখনও চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে গ্রেফতারের সব বাহিনী আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, মামলায় অগ্রগতিরও। এ সময় এই ইস্যুতে নিজের পদত্যাগের গুজবও উড়িয়ে দেন উপদেষ্টা। সোমবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে হাদি হত্যাকাণ্ড সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যার ঘটনায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর বিস্তারিত তুলে ধরেন। এখন পর্যন্ত 7,000 জনের মতো গ্রেফতারের কথা জানান। এদিকে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম।
এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশো ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানী তেজগাঁও থানায় ডেইলি স্টারের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিশ্চিত করেছেন তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশেনু মার্মা। মামলায় দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে ঢুকে লুটপাট, ক্ষতি করা, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয় দেখানো, অপরাধে প্রমাণ নষ্ট করার অভিযোগ করা হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাত 12:10 দিকে মামলা দায়ের করে প্রথম আলো। কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে একই থানায় মামলা করা হয়। এদিকে গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি, শুধু ভবন পোড়াতে নয়, হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল। অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি। সামগ্রিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। নাই, এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। ডেইলি স্টার ও প্রথম আলোতে সাম্প্রতিক হামলার প্রতিবাদে সমাবেশ করেছেন প্রবাসী সাংবাদিকরা। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সমবেত হন তারা। এ সময় বাংলাদেশে গণমাধ্যমের উপর সহিংসতা ও সাংবাদিকদের বিরুদ্ধে হুমকির ঘটনায় উদ্বেগ জানান তারা। বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার কারণেই ডেইলি স্টার ও প্রথম আলো বারবার হামলার শিকার হচ্ছে। আর এই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করেন তারা। একে দেশের গণমাধ্যম ইতিহাসের কালো দিন বলে আখ্যা দেন। প্রবাসী সাংবাদিকরা অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং হামলাকারীদের জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা মামলার আসামি ফয়সালকে অন্য মামলায় জামিন দেয়াকে কেন্দ্র করে আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে আজ বিক্ষোভ সমাবেশও হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে এই সমাবেশ করেন আইনজীবীরা। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টার মন্তব্য বিচারপতি ও আইনজীবীদের পেশাগত কাজে হস্তক্ষেপের শামিল। আইনজীবীদের কাজ আইনি সহায়তা দেয়া, আদালতকে সহযোগিতা করা। আদালত নথি দেখে বিচার করেন, তাদের এর বাইরে যাওয়ার সুযোগ নেই। গত 18 ডিসেম্বর ফেসবুকে ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে অন্য একটি মামলায় জামিন দেয় উদ্বেগ জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এরই প্রতিবাদে সোমবার কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেন যে আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলে আসছি জামিন যাতে কম দেয়, এটা আদালত অবমাননার শামিল। আমরা এই ধরনের বক্তব্য স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আশা করছি না। কোন বিচারপতি জামিন দিবে, সে জামিনের আসামি বের হয়ে আবার এটা করবে ওইটা করবে বিশ্বযুদ্ধ লাগাই দিবে, যার সাথে এটা কনক না, এর চলে যান না। আমি মনে করি আইনজীবীদের কাজটা কি আইনগত সহায়তা দেওয়া, সে খারাপ লোক হোক ভালো লোক হোক।
শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন উভয় পক্ষের 10 জন। সন্ধ্যায় সদরের চৌরঙ্গীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছিল স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এই সময় ছাত্রদলের এক কর্মী পাশ দিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডায় জড়ায়। বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ হয়। সংঘর্ষের উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই দিকে সংঘর্ষের পর রাতে এনসিপির জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের বাড়ি এবং দলটির অস্থায়ী জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই বলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার সন্ধ্যায় নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, 25 ডিসেম্বর সবখানে জনতার ঢল নামবে। দেশের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সভায় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে আনন্দ র্যালি হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। গাজীপুর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় টঙ্গী কলেজ গেট থেকে মিছিলটি বের হয়। পরে চিরাগালী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এই সময় গাজীপুর 2 আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান বিক্ষোভকারীরা। নোয়াখালীতে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে সেনবাগের কৈয়াজালা গ্রামে জান্নাতুল আরিফিনের সাথে দেখা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক। বলেন, শুধু রাজনীতির দিকেই নয়, তারেক রহমানের দৃষ্টি মানুষের সেবা ও মেধাবী শিক্ষার্থীদের দিকেও রয়েছে। এর আগে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় জান্নাতুল। চালু হলো থাই ফাইন ডাইনিং রেস্টুরেন্ট সিল্ক স্পুন। সোমবার গুলশান 1-এ নতুন এই থাই ফাইন ডাইনিং রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত, এছাড়াও ছিলেন কূটনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল ও বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা। থাইল্যান্ডের অভিজ্ঞ শেফের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় দেশটির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারসমূহ। গাজীপুরে পোশাক শ্রমিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীতে অনুষ্ঠিত এই ক্রিকেট ম্যাচে অংশ নেয় মজুমদার গ্রুপের পোশাক কারখানার 14টি দল। কর্মচারী থেকে কর্মকর্তা সবাই উপভোগ করেন ক্রিকেট ম্যাচটি। এই সময় দীর্ঘ কাজের চাপ কমাতে এমন উদ্যোগের প্রশংসাও করেন শ্রমিকরা। আয়োজকরা জানান, কাজে মনোযোগ বাড়াতে এবং সহকর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতেই এমন আয়োজন। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।